অনলি মি পোস্ট মনে হয় জীবনেও করি নাই। 5ই আগস্টের পরে এটা শুরু করেছি, এখন অনেক আছে অনলি মি পোস্ট। ভয়াবহ ধরনের হয়রানি করা হচ্ছে, যার শিকার এখানে শুধু নারীরা বলবো না, শিকার এখানে পুরুষরাও আছেন। কথা বলা মাত্রই এক ধরনের আক্রমণ শুরু হচ্ছে। এই শত শত প্রত্যাশা মানুষ কিন্তু জানাতে ভোলেন নাই। এবং ওই সময় আমার মনে আছে যে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে সম্ভবত অগাস্টের 10 বা 11 তারিখে একটা আয়োজন করেছিলাম। সেখানে প্রায় 100খানেক ইমেল পেয়েছিলাম আমরা, যেখানে শত শত প্রত্যাশা ব্যক্ত করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের কাছে। এবং সেই প্রত্যাশাগুলোর প্রায় কিছুই অন্তর্বর্তী সরকারের আমলে আমরা দেখি নাই যে আমাদের হয়েছে সেরকম। তো এবারও নিশ্চয়ই আমরা সেরকম প্রত্যাশা রাখবো, কিন্তু আমরা আশা করি যে 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 প্রাণের বিনিময়ে আজকে অন্তর্বর্তী সরকার কিংবা একটা নতুন নির্বাচন হতে যাচ্ছে, একজন নির্বাচিত সরকার দেশে আসবে, সেই সরকার যেন মনে রাখে যে আগে যে যা কিছু চলেছে ঠিক সেই রকমভাবেই তারা যেন আবার জনগণের প্রত্যাশাকে পদদলিত না করেন, এটা আমরা আশা করি নাগরিক হিসেবে। আমার কাছে কয়েকটা প্রশ্ন শফিক ভাই দিয়েছিলেন যে আসলে আমি কি মনে করি যে এই সময়ে বাংলাদেশে মানে কি ধরনের সামাজিক সমস্যাগুলো রয়েছে যেটা নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন। একটা তো শুরুতেই ফিরোজ ভাইও বলেছেন যে দখলের কথা বা মব সহিংসতার কথা, এবং আপনি যদি ইদানিংকালে বেশ কয়েকটা সার্ভের দিকে তাকান তাহলে দেখবেন যে সেখানে, এবং যে সেকেন্ডারি তথ্য আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুম বা সহিংসতা, এই জায়গাগুলো গুমের মাধ্যমে মানুষ হত্যা, এগুলো কিন্তু বন্ধ হয়ে যায়নি। এবং এই যে হয়তো আমরা আয়নাঘরের খবর এখনো পাইনি, কিন্তু এই তথ্যগুলো আমাদেরকে বলে দিচ্ছে যে আসলে যে সহিংসতার রাজনীতি, যে ভায়োলেন্সের সংস্কৃতি আমাদের মধ্যে ছিল, সেটা একেবারে উঠে যায়নি, বরং এটা নতুন ধরনের ভায়োলেন্সের সংস্কৃতি বা সহিংসতার সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি, যেটার কথা বারবার ফিরোজ ভাই অনেক দিন ধরে এটা নিয়ে লেখালেখি করছেন, এবং যেটার সাথে আমি একদমই একমত যে এটা খুবই ভয়ঙ্কর একটা প্রবণতার দিকে দেশকে নিয়ে যাচ্ছে। এবং এই সহিংসতাটা যে শুধু শুধু একজন মানুষকে শারীরিকভাবে করা হচ্ছে তাই না, আপনারা খেয়াল করলে দেখবেন যে সাইবার স্পেসে যেভাবে হয়রানি করা হয় তাতে মূলত আসলে মানুষের কথা বলার অধিকার, যেই জবানের অধিকারের জন্য এত প্রাণক্ষয়, যে কথা বলার অধিকারের জন্য 24-এর গণ অভ্যুত্থান, সেই কথা বলার জায়গাতেই দেখতে পাচ্ছি কথা বলা মাত্রই এক ধরনের আক্রমণ শুরু হচ্ছে। এই আক্রমণের সবচাইতে সফট টার্গেট হচ্ছে নারীরা, বিশেষ করে সেই নারীরা যারা জনপরিসরে হাজির আছেন, যাদের রাজনৈতিক মতামত আছে এবং যারা কোনো একটি রাজনৈতিক পজিশন নিচ্ছেন এবং যে পজিশনটি অপর পক্ষের পজিশনের বিপরীতে। এবং এই নারীদের যেরকমভাবে ভয়াবহ ধরনের হয়রানি করা হচ্ছে, যার শিকার এখানে শুধু নারীরা বলবো না, শিকার এখানে পুরুষরাও আছেন। রাজনৈতিক মত পার্থক্য, এই কারণটা নিয়ে যে একটা মত প্রকাশের স্বাধীনতার উপর যেটা বিশাল চাপ আছে, এই চাপটি আমি মনে করি নাগরিক হিসেবে আমাদের এটা সবসময় রেকগনাইজ করা দরকার। কারণ আমি আমার জীবনে মানে কি যেন বলে না, অনলি মি পোস্ট মনে হয় জীবনেও করি নাই। 5ই আগস্টের পরে এটা শুরু করেছি, এখন অনেক আছে অনলি মি পোস্ট। তো এটা তো একটা ভয়ঙ্কর কথা যে আমরা যে জবানের স্বাধীনতার জন্য এত পরিশ্রম করলাম, এত প্রতিবাদ, এতদিনের এত সংগ্রাম, আন্দোলন, এতগুলো জীবন চলে যাওয়া, তারপরে যদি রাজনৈতিক মতামতের জন্য বা মতামত দিতে পারবো কি পারবো না সেই জায়গাতে যদি এখনো ওই ডিলিট বা ব্যাকস্পেস বাটন যদি আবার ফেরত আসে, তার মানে তো এটা আমাদের জন্য আসলে মানে প্রত্যাশিত নয়। কারণ আমি একটা ছোট উদাহরণ দিতে চাই, এটা শুধু আমাদের মতো শিক্ষকদের ব্যাপার না। আপনি যদি চিন্তা করেন যে একজন 20-এর কোঠায় বয়স একজন নারী, তিনি হয়তো অভ্যুত্থানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অভ্যুত্থানের পরে কোনো একটি ঘটনার সময় তার কাছ থেকে আমি শুনছিলাম যে একজন নারী ধর্ষণের শিকার হয়েছে। সেই খবরটা আসার সাথে সাথে আমার এই ফেলো সহকর্মীই বলবো, কারণ তো আমার ছাত্রী হলেও তো আমাদের আন্দোলনের সহকর্মী, এবং সেই মেয়েটি বলছে যে সে কাঁপছে এবং একটা প্যানিক অ্যাটাক হচ্ছে ওর, কারণ ও জানে যে এই ধর্ষণের বিরুদ্ধে ওর দাঁড়াতে হবে, কিন্তু যে মুহূর্তে ও ধর্ষণের বিরুদ্ধে কথা বলবে সে মুহূর্তে ওর বিরুদ্ধে যেই সাইবার বুলিং এবং অ্যাটাক শুরু হবে সেটার কথা আগাম কল্পনা করে সে প্যানিক অ্যাটাক তার একটা হলো, এবং আমার চোখের সামনে ঘটনা ঘটলো। এবং তার মানে আমরা বুঝতে পারি যে আমরা আসলে একটা
এত বড় সংখ্যক শিক্ষার্থী এবং নারীদেরকে বাদ দিয়ে রেখেছি এই রাজনৈতিক প্রসেসের মধ্যে থেকে, যার ফলাফল আমি আরও অনেক জায়গায় দেখেছি। আমরা রিসেন্টলি যে 2025-এ আমরা একটি সার্ভে করলাম জুলাই অভ্যুত্থানে যে নারীরা অংশ নিয়েছিলেন, এবং মাত্র 3টি এলাকায় আমরা পাইলট হিসেবে এই কাজটি করতে গেলাম, এবং আমরা দেখলাম যে নারীরা কোনোভাবেই তার জুলাই অভ্যুত্থানে সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য দিতে আগ্রহী নন, কারণ তারা ভয় পাচ্ছেন যে যেই মুহূর্তে এগুলো বাইরে যাবে, তাদের পরিচয় প্রকাশ হবে, সেই মুহূর্তে নানান দিক থেকে তারা সাইবার অ্যাটাকের শিকার হবেন, এমনকি তাদের শারীরিক নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে।